ওয়েলকাম টু মাই মেঘালয় ব্লগ পার্ট 1। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ইন্ডিয়া যাওয়ার ভিসা পেয়েছি, কি প্রসেস আমাদেরকে ফুলফিল করতে হয়েছে এবং মেঘালয় প্রথম দিন আমরা গিয়ে কি দেখেছি, কোথায় খেয়েছি, সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এটা বেশ অনেক দিন আগের একটা ফুটেজ, যেদিন হচ্ছে আমরা ভিসার জন্য যাব সবাই মিলে। তো আমাদের লোকেশন ছিল যমুনা ফিউচার পার্ক, আর আমাদের কল টাইম ছিল সকাল 8:30 কিংবা 9টার মধ্যে যেতে হবে। তো আমরা সকালবেলা 6টার সময় উঠে পড়েছি, উঠেই হচ্ছে আমরা 7টার দিকে বের হয়ে গিয়েছিলাম। তো আমার তো অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল। এর আগে আমি আগামাথা কিছুই জানতাম না যে আমরা মেঘালয় যাচ্ছি কিংবা আমাদের ইন্ডিয়া যাওয়ার কোনো প্ল্যান। হঠাৎ করে তানবীর একদিন আমাকে এসে বলল ইন্ডিয়ার ভিসা খুলেছে, দেখি অ্যাপ্লাই করে ভিসা পাই কি না। আর সচরাচর তো ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা খোলা হয় না, প্রায় 2 বছর কিংবা 1 বছর পর সম্ভবত বাংলাদেশের ট্যুরিস্ট ভিসাটা অ্যালাউ করা হয়েছে। তো সিএনজিতে ওঠার পরপরে হচ্ছে নীলপদ্ম ঘুমিয়ে গিয়েছে আমার কোলে, আর আমার কাছে তো অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল। আর মালয়েশিয়া আমরা যখন গিয়েছিলাম তখন এইভাবে আমাদের সিরিয়াল মানে ভিসার জন্য যেতে হয়নি, ওটা খুব ইজিলি আমরা পেয়ে গিয়েছিলাম। এটা তো হচ্ছে আমরা ইজিলি পেয়েছি, তেমন কোনো একটা হ্যাসেল হয়নি। আমাদের ফাইলটা আগে থেকে রেডি করা ছিল, মূলত আমাদের অন্য একটা দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভাগ্যক্রমবশত আমরা হচ্ছে ইন্ডিয়ার ভিসাটা পেয়ে যাই, তাই ইন্ডিয়াতে যাই। আর যেহেতু আমি ওয়াটারফল দেখি নাই, তাই তানবীরের আগে থেকে ইচ্ছা ছিল যে আমাকে নিয়ে ইন্ডিয়াতে যাবে। আর ওর কাছে বরাবরই হচ্ছে ইন্ডিয়ার অনেকগুলো প্লেস অনেক বেশি পছন্দের, এবং ও অলরেডি 2-3 বার ইন্ডিয়াতে গিয়েছে। আমি হচ্ছে ফার্স্ট টাইম, মানে আমি আমার জীবনে যেখানেই যাই না কেন সেটাই হচ্ছে তানবীরের মাধ্যমে, এবং সেটা জীবনে আমার ফার্স্ট টাইমই হয়। তো আমরা যাওয়ার পর দেখি লম্বা একটা সিরিয়াল, অলরেডি বাহিরে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তো আমরা নীলপদ্মকে নিয়ে দাঁড়াইছিলাম এবং তানবীর আমাদের লাইনটা ধরছিল। এখানে বিভিন্ন ধরনের স্লট ছিল, সকাল 9টা, 10টা, 11টা, আগে থেকে মানুষ এসে সিরিয়ালে দাঁড়াইছিল। আমরা বরাবর এক্স্যাক্ট টাইমে গিয়েছি, তো আমাদের বেশি সময় দাঁড়াতে হয়নি। তো নীলপদ্ম, আমি এবং তানবীর আমরা সেখানে ভিতরে গেলাম, যার পর আমাদের ছবি তুলেছে, আমাদের পাসপোর্ট চেক করেছে এবং হচ্ছে আমাদের থেকে সিগনেচার নিয়েছে। ভিতরে তার ভিডিও করার অ্যালাউ নেই। তো আমাদের সব কার্যক্রম শেষ করে আমরা এখন বাহিরে চলে এসেছি, এখন আমরা বাসার দিকে যাব। তো ভিসা অ্যাপ্লাই করার প্রায় 14 দিনের মাথায় হচ্ছে আমরা ভিসা পেয়ে যাই, এবং আমাদের ট্যুরিস্ট ভিসাটা ছিল মাল্টিপল ভিসা, এবং খুব ইজিলি আমরা পেয়ে যাই। এরপর তানবীর ডেট ফিক্সড করে ফেলে, আমরা চলে যাই মেঘালয়ের উদ্দেশ্যে। এবার আপনাদেরকে আমি শেয়ার করবো যে ঢাকা থেকে আমরা কিভাবে ইন্ডিয়াতে গিয়েছিলাম। আমরা হচ্ছে ডাউকি বর্ডার দিয়ে গিয়েছিলাম। এখান থেকে মানে ঢাকা থেকে আমরা হচ্ছে সিলেটের স্লিপার কোচ নেই, সেটা হচ্ছে ইম্পেরিয়ালের। আর ইম্পেরিয়ালের স্লিপার কোচেও আমি এই প্রথমবারই যাচ্ছি, আগে কখনোই যাই নাই। যেহেতু আমাদের সিলেট দিয়ে হচ্ছে ইয়াতে যেতে হবে, ইন্ডিয়াতে যেতে হবে, যার কারণে হচ্ছে আমরা স্লিপারটা নেই। আর নীলপদ্ম এখন মোটামুটি ভালোই বড় হয়েছে, তো ওর জন্যে স্লিপারটা আমাদের কাছে বেস্ট মনে হয়েছে, ওকে যাতে রিল্যাক্সে যেতে পারি। আর আমাদের যেহেতু জার্নিটা লং একটা জার্নি হবে, সেজন্য আমরা কমফোর্টের জন্য স্লিপার বাসটাতেই সাজেস্ট করি। তো আমাদের স্লিপার বাসের টাইম ছিল রাত 12টায়, তবে আমাদের বাসটা আসতে খুবই ডিলে করে, অলরেডি 20 থেকে 25 মিনিটের মতো লেট করে ফেলে, যার কারণে আমরা সিলেটে পৌঁছাইতেও দেরি হয়ে যায়। আর জানি না সেদিন ঢাকা থেকে বাসটা বের হতে একটু পরপরই থামতেছিল, যার কারণে অলমোস্ট আমরা অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টার মতো লেট হয়ে যাই। আর স্লিপার বাসে উঠেই পদ্ম অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে, আর আমার কাছে বেশটা ভালো লেগেছে। মানে ওদের বাসটা খুবই নিট ক্লিন ছিল, সিটগুলোও ভালো ছিল। যেহেতু আমি আগে কখনো উঠিনি, তাই কম্পেয়ার করতে পারবো না যে কোনটা বেস্ট। আর এখানে আবার চার্জ দেওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম ছিল, এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য মোটামুটি ভালোই ছিল, এবং ওদের সার্ভিসও খারাপ না, ভালোই ছিল, এবং সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি আবার এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে বাসটা আসলে কেমন, এবং 3 জন আমরা ইজিলি যেতে পেরেছি, তেমন কোনো আমাদের হ্যাসেল হয়নি। তো সকাল 9টার দিকে আমরা হচ্ছে সিলেটে নামি বাস স্ট্যান্ডে। ওই যে বললাম যেখানে আমাদের 6টায় নামার কথা ছিল, সেখানে আমরা সকাল 9টায় নামি। এরপর আমরা সিএনজি নেই, সিএনজি আমাদের 1200 টাকা চায়, আমরা 1000 টাকা কন্ট্যাক্ট করি, সেখান থেকে হচ্ছে আমরা ডাউকি বর্ডারে যাই। এটা হচ্ছে সিলেটের মূল সিটি থেকে, বাস স্ট্যান্ড থেকে যে কোনো আপনি বাস, প্রাইভেট কার কিংবা হচ্ছে সিএনজি দিয়ে তারপর আপনার বর্ডারে যেতে হবে। সোজাসুজি কোনো ওয়ে নেই, আপনাকে ভেঙেই যেতে হবে। রাস্তার 2 পাশে আমরা মেঘালয়ের সুন্দর সুন্দর পাহাড় উপভোগ করতে করতে যাই। আর যতই কাছে যাচ্ছিলাম ততই আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। সিলেট মূল শহর থেকে সিএনজি করে 2 ঘন্টা যেতে আমাদের লাগে, অলমোস্ট 11টা থেকে 11:30 পর্যন্ত মধ্যে আমরা হচ্ছে ডাউকিতে যাই। এরপর আমাদের ইমিগ্রেশন হয়, তারপরে কাস্টমে আমাদের ব্যাগ চেক করা হয়, এরপর আমরা ইন্ডিয়াতে চলে আসি। এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে অলরেডি আমরা আছি, যেহেতু বর্ডারে কোনো ভিডিও করা অ্যালাউ না, যার কারণে আমি হচ্ছে বর্ডার কোনো মানে ভিডিও করতে পারি না। আর এটাই হচ্ছে যেমন ইন্ডিয়ার বর্ডার,
এখান দিয়েই হচ্ছে আমরা মানে ইন্ডিয়াতে প্রবেশ করি। এরপর ওদের গাড়ি আসে এবং ইন্ডিয়াতে আবার আমাদের ইমিগ্রেশন হয়, চেকিং হয়, তারপরে পাসপোর্ট অনেক নিয়মকানুন আছে, ওইগুলো অলমোস্ট 1 ঘন্টা আমাদের সময় লাগে। এবং সেখান থেকে আমরা হচ্ছে যে ইন্ডিয়ার যে বর্ডার আছে সেখানেই অনেকগুলো গাড়ি আছে, সেখান থেকে আপনারা চাইলে গাড়ি নিতে পারবেন। আর এখান থেকে মানে যেতে যেতে আপনারা বাংলাদেশের অনেক জায়গায় দেখতে পারবেন, জাফলং দেখতে পারবেন, সাদা পাথর দেখতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর ওয়াটারফল আপনারা দেখতে পারবেন। এখন আপনাদেরকে আমরা বলি মানে বর্ডার থেকে আমরা চেরাপুঞ্জিতে যাব, সেখানে আমাদের যে প্রাইভেট কারটা নেই সেটা হচ্ছে আমাদের 3000 রুপি ফার্স্টে হচ্ছে আমাদের কাছে চায়। কিন্তু যদি আমরা সাইট সিং দেখতে দেখতে যাই তাহলে হচ্ছে আমাদের একটু কষ্টটা যে বেশি হবে। তো আমরা সাইট সিং দেখতে দেখতে যাচ্ছি, যেহেতু আমাদের জার্নিটা অলমোস্ট 4 থেকে 4.5 ঘন্টার একটা জার্নি। তো আমরা সাইট সিং দেখতে দেখতে যেতে চেয়েছি, তো আমাদের নিয়েছিল 3500 রুপি। আর আমরা সবসময় হচ্ছে মানে শান্তি প্রিয় মানুষ, আমরা একটু টাকা বেশি গেলেও আমরা হচ্ছে কমফোর্ট জার্নিটা প্রেফার করি, যার কারণে হচ্ছে আমরা এটা 3500 রুপিতে নেই। কেউ চাইলে আরও কম নিতে পারে, আবার কেউ যদি গ্রুপে যায় তাহলে সেই ক্ষেত্রে যেহেতু টাকাটা ভাগাভাগি হয়ে যাবে তাহলে কস্টটা আরও একটু কম হতে পারে। ডাউকি বর্ডার থেকে চেরাপুঞ্জি আমাদের লাভানা হোটেলে যেতে অলমোস্ট 4.5 ঘন্টার মতো সময় লাগে। আর যেহেতু আমরা সাইট সিং করে যাব, অনেকগুলো দৃশ্য আমরা দেখতে পেরেছি। সবগুলো ফলসের নাম আমার মুখস্থ নেই, কারণ ফলসগুলোর নাম এত পরিমাণের কঠিন যেগুলো হচ্ছে আপনি মনে রাখতে পারবেন না। আর আপনারা ড্রাইভারের সাথে খুব সুন্দর করে যদি কন্ট্যাক্ট করে যান, আর ওরা অনেক ভালো, ওরা নিজে থেকেই হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাবে, আর ওরা নিজে থেকে আপনাকে বলবে যে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি যান, গেলে সুন্দর ভিউ দেখতে পারবেন। তো সেই অনুপাতে আমরা ড্রাইভারের কথা শুনে শুনে যাই এবং আমরা অনেকগুলা বিউটিফুল ওয়াটারফল দেখতে পাই। আমাদের ড্রাইভার ভাই যিনি আছেন উনি খুবই ভালো একজন মানুষ, তিনি হচ্ছে আমাদেরকে খুব সুন্দর জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে খাবারের যে বিষয়টা, আমরা কিন্তু ইন্ডিয়াতে গেলেই যে সবাই ভাবতে পারি যে অনেক মজা মজা খাবার খাবো, ওরকম না। আমরা আসলে বাঙালি মানুষ, আমরা এক ধরনের মশলা খায়, ওরা আরেক ধরনের মশলা খায়। তো ওদেরকে বললে ওরা আমাদের যে লোকাল ফুডগুলো আছে সেগুলো ট্রাই করাবে এবং খাবারগুলো খুবই মজা থাকে এবং খেতে বেশ ভালো লাগে। আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে খুবই সুন্দর লেগেছে। আর মেঘালয়ের প্রকৃতির যে অপরূপ সুন্দর দৃশ্য, যেটা আপনি চোখে দেখতে পারবেন কিন্তু যতই হোক না কেন আপনি মোবাইলে কোনোভাবে সেটাকে ক্যাপচার করে দেখাতে পারবেন না। চোখে যেটা অনুভব করা যায় সেটা মোবাইলে কোনোভাবে হচ্ছে অনুভব করা যায় না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়াটারফলটা, এটার নামও আমি এক্স্যাক্ট জানি না, তবে খুবই সুন্দর ছিল, ভীষণ রকমের সুন্দর। সেখানে আমরা 10-15 মিনিটের মতো থাকি, ভিডিও তুলি। এখন হচ্ছে আমরা খাবার খেতে যাব। আর এটা হচ্ছে মাউইং, সম্ভবত এই মাউলং ভিলেজ, এটা এশিয়ার সবথেকে ক্লিন ভিলেজ বলে এটা পরিচিত। এটার প্রপার উচ্চারণটা আমি করতে পারিনি, কারণ বললাম না যে খুবই কঠিন নামগুলা। তো সেখানের একটা লোকাল এই যে দোকান আছে, খুবই ছিমছাম একটা দোকান, খুবই নিট অ্যান্ড ক্লিন। সেখানে এসে আমরা হচ্ছে থালি অর্ডার করি। এটা হচ্ছে আমাদের ভেজ থালি না, চিকেন থালি। চিকেন দিয়েছে, আলু ভাজা দিয়েছে, একটা সবজি, ডাল আর সালাদ। এক কথায় অসাধারণ, অনেক অনেক মজা ছিল খাবার। শেষে তানভীর হচ্ছে 1 কাপ চা নিল। চিনিটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, চিনির দানাগুলো এত বড় বড়, আর চিনিগুলো কিন্তু কড়া অনেক মিষ্টি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা একটু গ্রামটা ঘুরে দেখতেছিলাম। এই ভিলেজটা এত নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর, যতদূর আপনি হাঁটবেন আপনার মনোমুগ্ধ পরিবেশ দেখতে পারবেন। এর মধ্যে হচ্ছে নীলপদ্মরও খুব গরম লাগতেছিল, ওর ড্রেসটাও আমি খুলে দিলাম, ও এখানে খুব এনজয় করতেছে। আর দেখলাম অনেক ট্যুরিস্ট আছে, তো সবাই ঘুরে ঘুরে দেখতেছিল এখানে। আর সত্যি বলতে যতক্ষণ আপনি আসবেন ততক্ষণ এটা সৌন্দর্য বুঝতেই পারবে না। এখানে আবার ছোট ছোট লোকাল দোকান আছে, ছোট ছোট সুভেনিয়র আছে, ওদের লোকাল হ্যান্ডমেড অনেক প্রোডাক্ট আছে এবং এখানে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটেরও জিনিসপত্র পাবেন। তো আমরা এখানে দেখেছি, তেমন কিছু একটা কিনে নেই, কারণ আমরা শুরুতে কিছু কিনতে চাচ্ছি না, আমরা একটু বাহিরে আরও ঘুরে তারপরে কিনতে চাচ্ছি। আর এখানে হচ্ছে মানে বাইরে থেকে একটু দামটা বেশি নিবে, এটা স্বাভাবিক। যে কোনো জায়গায় হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট হলে সেখানে হচ্ছে একটু প্রাইসটা বেশিই থাকে। আর গ্রামটা কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল। আর সবথেকে বড় বিষয় আমার কাছে ভালো লেগেছে, মেঘালয়ের পুরো শহরটা নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় কোনো বাড়তি ময়লা পাবেন না। আর ওদের বাড়িগুলাই কেমন জানি তৈরি, এবং বাড়িগুলার চারপাশে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো। আপনি যেই বাড়ি দেখবেন আপনার চোখে আকর্ষণ করবে এবং আপনার ইচ্ছা করবে এই বাড়িটা যদি আমার হতো। মানে এত সুন্দর প্রপারভাবে ওদের শহরটা সাজানো, দেখলে একদম ছবির মতো মনে হবে, যে মনে হচ্ছে এখানে মনে হয় কেউ একটা ছবি এঁকে রেখেছে। তো এই ভিলেজটা দেখা শেষ, এরপর আমরা আমাদের 4 নাম্বার স্পটে এসেছি। এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ।
একটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ, একটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। তো আমরা আসছি লিভিং রুট ব্রিজ। আর ডাবল ডেকার রুট ব্রিজে যেতে হলে আপনার প্রায় 3500-4000 সিঁড়ি বেয়ে যেতে হবে। এখানেও অনেকগুলো সিঁড়ি বাইতে হয়, তবে ডাবল ডেকার রুট ব্রিজের মতো না। এখানেও ওয়াটারফলস দেখতে পারবেন। আর এখানে যে লিভিং রুট ব্রিজটা আছে এটা অটোমেটিকলি হয়েছে গাছের শেকড় দিয়ে, এটা কেউ মেক করে না, এটা প্রকৃতি নিজের হাতেই হচ্ছে এটা তৈরি করেছে। আমি নীলপদ্মকে কোলে নিয়ে নামতেছিলাম, নীলপদ্ম অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে, মানে ওর ঘুম পাচ্ছিল যেহেতু প্রপার ঘুমাইতে পারতেছিল না। আর এখানে আমি বলতে বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার ভয়েস ওভারটা খুব ভালোভাবে শোনা যায়নি, কারণ পানির এত পরিমাণের শব্দ ছিল, স্রোতের শব্দের কারণে আমার ভয়েস ওভারটা শোনা যাচ্ছে না। আর এটাই হচ্ছে লিভিং রুট ব্রিজ, যেটা নিজে নিজে তৈরি হয়েছে এবং খুবই সুন্দর। এরপর এখানেও আমরা অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলি, অনেক ভিডিও করি, তারপর প্রকৃতিটা এনজয় করি, যেহেতু আমাদের অনেক গরম লাগতেছিল। আর এখানের পানিগুলা বরফের থেকেও ঠান্ডা, মনে হবে এই পানিগুলার মধ্যে কেউ বরফ ছেড়ে দিয়েছে। আর নীলপদ্ম পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, এই বরফের মতো ঠান্ডা পানির ভিতরে সে হচ্ছে গোসল করছে। এবং আমি ওকে অনেক নিষেধ করতেছিলাম, তোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না, সে এখানে আরও গোসল করবে। আর পানির স্রোতগুলো মোটামুটি ভালোই ভয়াবহ ছিল এবং পিচ্ছিল ছিল, পড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে, পড়ে গেলে কিন্তু আপনি ব্যথা পাবেন। এবং সে তার বাবার আহ্লাদে এই বরফের মতো ঠান্ডা পানিতে সে গোসল করেছে, যেটা দেখে আমার কাছে অবাক লেগেছে, তবে খুব ভালো লেগেছে, যেহেতু প্রকৃতির পানি খুবই নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ সুন্দর পানি, সেখানে কেন নীলপদ্ম এনজয় করবে না। তো আমি সেটাকে তেমন একটা বাধা দেইনি, সে নিজের মতো করে এখানে গোসল করেছে, অনেক সময় থেকেছে, এবং সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন আমাদের গিয়েছে। এরপর আমরা সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর আরও বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এরপর নিম্বু এই জুসটা নিছি, দেখতে যতটা আকর্ষণীয় এবং সুন্দর মনে হচ্ছে, খেতে সব থেকে পচা ছিল, খুব একটা মজা না। আমি জানি না ওখানে ড্রিঙ্কসগুলোও খেতে খুব একটা ভালো লাগেনি। এরপর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর আপনি যতই পাহাড়ের রাস্তা দিয়ে যাবেন না কেন, মেঘ আপনাকে ঢেকে ফেলবে এবং আপনার কান বন্ধ হয়ে যাবে। আর প্রকৃতির এত সুন্দর সুন্দর রূপ দেখবেন, ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ হয়, যেটা আপনি কোনোভাবে এক্সপ্লেইন করতে পারবেন না। এরপর চেরাপুঞ্জিতে আমরা অলমোস্ট সন্ধ্যা 7টার দিকে পৌঁছাই। আর এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা হচ্ছে আমাদের 3 স্টার মানের রুম। ইন্ডিয়ার ম্যাক্সিমামই হচ্ছে রুমগুলো এমনই থাকে, এর থেকে আর একটু চিপও থাকে। এটা আমাদের 3 স্টার মানের রুম নিয়েছে। এখানে একটা ডাবল বেড ছিল, আমাদের সাথে টিভি রাখার স্ট্যান্ড ছিল, এবং টিভি রাখার নিচে আমাদের অনেকগুলো চা কফি বানানোর জন্য দিছে। বিশেষ করে কোনো হোটেলে আপনি এসি পাবেন না, এখানে তো তাও একটা ফ্যান দিছে, অন্যান্য ইয়েতে ফ্যানও দেয় না। আর এখানে হচ্ছে আলমারিতে ড্রেস রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর চেরাপুঞ্জিতে তো সবসময় বৃষ্টি লেগে থাকে, সেই সাথে ঠান্ডা থাকে ওয়েদার, যার কারণে আপনার ফ্যানের কোনো প্রয়োজন হয় না। আর যত রাত যাবে তত ঠান্ডা পড়তে থাকবে, তখন আপনি লেপ গায়ে দিয়ে ঘুমাতে হবেন। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লেগেছে। যেহেতু আমরা সন্ধ্যার দিকে এসেছি, তো এসে হচ্ছে আমরা খাবার অর্ডার করি, পরদের জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেই, আর আমরা চাউমিনটা অর্ডার করি। ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই মজা ছিল, তবে চাউমিনটা খুব একটা ভালো লাগেনি, মনে হয়েছে মশলা খুবই কম। আর সত্যি কথা বলতে আমরা ইন্ডিয়াতে যতদিন ছিলাম বাহিরের খাবারগুলো খুবই এনজয় করেছি, কিন্তু হোটেলের ভিতরের খাবারগুলো আমাদের একদমই ভালো লাগে নাই। ওরা খুব সুন্দর করে সার্ভ করবে, ওদের সার্ভিসও অনেক ভালো, কিন্তু জানি না ওরা কিভাবে রান্না করে, খাবার আমরা খেতে পারি না। আমরা খুবই কষ্ট হয়েছে হোটেলের ভিতরে খাবার খেতে। তবে যতদিন আমরা হোটেলের বাহিরে খাবার খেয়েছি সবগুলো খাবারই অনেক মজা ছিল। রাতে আমরা রাইস নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, আলুর দম এবং চিকেন নিয়েছিলাম। সবগুলো খাবারই ওয়েস্ট হয়ে গিয়েছে, ওরা অনেক পরিমাণে খাবার দেয় আর আমরা খেতে পারিনি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।